আয়ের এবং সম্পদের হিসাবটা আছে 2007-এ, যখন আমি জেলে ছিলাম। তো আমার ছেলে আসি, আমাকে একটু বড় ছেলে, ও আসি বললো যে একটু চিন্তিত যে জেলে, আমি তখন বললো যে এখন আমরা হিসাব কীভাবে দেবো, টাইম চাবো। আমি না, কোনো টাইম দরকার নেই। আমার মনে হয় এটা, আমি জানি না ঠিক, একদিন না একদিন আমি খোঁজ নেব দুদকে। আমার মনে হয় আমি ছাড়া বাংলাদেশে কাউকে খোঁজ করি পাবেন না যে টাইম চাই নাই সম্পদের হিসাব দিতে। আমি কিন্তু একটা দিনও টাইম চাই নাই। 7 দিন টাইম দিয়েছে, 7 দিনে আমি সম্পদের হিসাব দিছি, আমি জেলে থাকা সত্ত্বেও। তাহলে এটা বলার উদ্দেশ্য হলো যে আমি বললাম যে আমার সব কিছুই আমি ট্রান্সপারেন্ট রাখছি। আমি কোনোদিন সরকারের সাথে ব্যবসা করি নাই, ওদের ঘুষ দেওয়ারও দরকার নাই। হ্যাঁ, ওই স্পিড মানি যেটা বলে, ইলেকট্রিসিটি লাইন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা তো আপনারাও বুঝুন, আমরাও বুঝি। কিন্তু আমি সরকারের সাথে, আওয়ামী লীগের সাথেও কোনোদিন ব্যবসা করি নাই, বিএনপি সরকার থাকতেও কোনো ব্যবসা করি নাই, ওই এসএসএফের সময় কোনো ব্যবসা করি নাই। আমি টুকটাক যা করি নিজে নিজে করি। এখন আমার সম্পদের হিসাব দিছি, যতটুকু আমি জানি আমি 17,000 পেজ কাগজ সাবমিট করছি, এই 2007 থেকে আরম্ভ করে 2009 পর্যন্ত। গত সরকারের আমলেই আমাকে ক্লিয়ার করা হয়েছে যে কিছুই পাওয়া যায় নাই, অতএব আমার বিরুদ্ধে কোনো চার্জও আনা নাই, কোনো কেসও করা হয় নাই। এখন ফ্রিজ করাটা আমি নিজেও পছন্দ করি না, এইভাবে অন্যায়ভাবে। এভরিথিং মাস্ট দেবে। আপনি যদি সমাজকে শক্তিশালী, ব্যয়টা হঠাৎ করে যদি বাড়িয়ে দেয়, তাতেও কিন্তু দাম বাড়ে। কারণ ওই যেই দোকান করতেছে সে তো বুঝে যে এই বেটারা যখন আসছে আজ 30 দিনের কিনবে, তো সে একটু দাম বাড়ে দেয়। তাতে ব্যয়ের ধাক্কাও একটা জিনিসের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি হলেও দাম বাড়ে, পণ্যের সরবরাহ ঘাটতি হলেও দাম বাড়ে। কিন্তু সমস্যা যেখানে এখানে হইল, আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য যখনই মুদ্রানীতিকে সবচেয়ে বেশি ব্যবহার করবেন, মূল্য মূল্য মানে মুদ্রানীতি সংকুচিত করে, তখন কিন্তু অনেকেই এলসি করতে পারবে না। যখনই এলসি করতে পারবে না বা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তখনই পণ্যের সরবরাহ ঘাটতি